পেঁচিয়ে রাখা শাড়ির আঁচলটা হ্যাচকা টান দিয়ে প্রাণকে নিজের আরো অনেক কাছে নিয়ে এলো আদনান। মুখ ডোবালো সিক্ত চুলের ভাঁজে। বারবার আমায় কন্ট্রোলেস করছো কেন? একটু সামনে থাকো না প্রাণ। আমার টালমাটাল সত্তা তোমাকে চাইছে বারবার। শরীরের প্রতিটা লোমকূপে আমার স্পর্শের ছাপ আঁকতে চাই প্রাণ। আর কিছুটা সময় সামনে থাকো প্রাণ, সবটা পুষিয়ে দেওয়া হবে তোমায় প্রেমময় বর্ষণে। উষ্ণ আবেগঘন মুহূর্তে ভাটা পড়লো আদনানের ফোনের রিংটনে। ওপাশ থেকে ভেসে এলো ইংরেজিতে কেউ একজন বলছে। চিফ ডেনিস, উই আর রেডি টু ফাইল। দীর্ঘশ্বাস ফেলে তাতে তহৎ পিছল আদান। এরপরই হিসিয়ে বলে উঠল, আই উইল কিল ইউ ক্যাপ্টেন। জানালার ভারী পর্দার ফাঁক গলে ঠিকরে আসা মিষ্টি আলো চোখে আশ্রে পড়তে ঘুমের ব্যাঘাত ঘটালো অপরূপার। ঠিক তক্ষুনি শুনল দরজায় কড়া নাড়ার আওয়াজ। ওপাশ থেকে ভেসে এলো ফারহানা বেগমের মমতাময়ী কণ্ঠস্বর। অপরূপা, উঠবি না? তোর হসপিটাল যেতে হবে না? আসছি ফুপু। বলে উঠে বসলো অপরূপা। রাত পর্যাপ্ত ঘুম না হওয়ার দরুন মাথা ব্যথা করছে ওর। ওয়াইন রঙা চুলগুলোকে ক্ল্যাচারে আটকে চোখে মুখে পানি দিয়ে বের হলো ও। পরনে কালো টি শার্ট এবং সাদা কালো চেক স্কার্ট। আজও ছুটি নিয়েছে হসপিটাল থেকে। অর্ধেক রাত না ঘুমিয়ে সারাদিন ধকল নেওয়া অনেক কঠিন। একটা দিন একটু জিরে নিতে চায় অপরূপা। ফুপুকে এখনো জানাননি অবশ্য। নাস্তার টেবিলে এসে অপরূপা দেখলো টেবিলের অন্য প্রান্তে বিরস মুখে বসে থাকা অরণ্যকে। তীব্র অনীহা নিয়ে রুটিতে আলু ভাজি আর ডিম পোচ মেখে খাচ্ছে। ছোট্ট ছোট্ট করে রুটি ছিঁড়ে মুরগির বাচ্চার মতো ঠকছে। অরণ্যর লটকানো চেহারা দেখে ফিক করে হেসে ফেলে অপরূপা। এখন কেমন আছেন ভাইয়া? সকাল সকাল অপরূপার কণ্ঠে রসিকতার আঁচ টের পেল অরণ্য। এই পাগল ডাক্তার ঘুরে ফিরে বারবার ওর সামনে আসছে কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পেট পিঠ লেগে আছে তার। গত রাতেই না প্রেগনেন্ট দেখলো। বিরক্তিকর সুরে বলল, আপনার চোখ নেই? বলেন কি, আপনার চোখ নেই নাকি ভাইয়া? আমার চোখ নেই আপনাকে কে বললো? আপনার চোখ যদি থাকে তাহলে দেখতে পাচ্ছেন না কেন আমার চোখ আছে কি নেই? লম্বা একটা হাই তুলে কথাটা বলে চেয়ার টেনে বসলো। প্লেটে রুটি নিয়ে আলু ভাজি তুলে নেয়ার ফাঁকে আবারও জিজ্ঞেস করলো অরণ্যকে, সব ঠিকঠাক ভাইয়া? আবারও বিরক্তিকর শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো অপরূপার দিকে। কি বলতে চাইছেন ডক্টর? সকাল সকাল আপনার রসিকতা দেখার মুড নেই আমার। সত্যি বলতে কি ভাইয়া, আপনাকে দেখে লাগছে আপনার প্রাকৃতিক ডাক এসেছে, কিন্তু আপনি চেপে বসে আছেন। দেখুন, প্রাকৃতিক ডাক অবহেলা করতে নেই। কত ধরনের অসুখের জন্ম নেই জানেন? মুড়িয়ে উঠে চলে যেতে নয় অরণ্য। এমন ন্যাকামি করে ভাইয়া ডাকছে শুনলেই রাগ উঠে যাচ্ছে অরণ্যর। তবে টেবিল ছেড়ে যেতে পারে না অরণ্য। তক্ষুনি এলেন ফারহানা বেগম। এই ছেলে, কোথায় যাচ্ছিস? খাবার শেষ করে যা বলছি। কড়া স্বরে অরণ্যকে ধমকে উঠেন ফারহানা। ঠিক যেভাবে ছোট বাচ্চাদের খাবারের জন্য মায়েরা বকাবকি করে, অরণ্যকেও সেই রকমই লাগছে। ফুপু, তোমার বাচ্চাটা খেতে চাইছে না। চিং সিরাপ 2 বেলা খাওয়ালে খাবারের রুচি ফিরবে। পেটে পরজীবী বাসা বেঁধেছে কিনা খেয়াল করে দেখো। রুটি চিবাতে চিবাতে গম্ভীর স্বরে বলে অপরূপা। ফারহানা বেগমও চুপ করে শুনলেন ভাইজির কথা। দুজনেই কিছু সময় চেয়ে থাকলো অন্যদিকে। এরপর উচ্চস্বরে হেসে ফেলে দুজনে। ওদের মাঝখানে চিরে চ্যাপচা অরণ্য অগ্নিদৃষ্টি দেখতে থাকে অপরূপাকে। আনাতোলিয়া শহরের অন্তর্ভুক্ত জায়গাটার নাম কাপাদোকিয়া। সেখানেই আজ দীর্ঘ বিচ্ছেদের পর একান্ত আপন করে পাওয়া দুই প্রেমিক যুগলের গন্তব্য। তবে প্রাণের নিকট তা এখনো অজানাই। তাই তো খুব সকালে সদ্য বিবাহিত অর্ধাঙ্গিনীর সিক্ত বর্ষণ ভূষণে মোহিত আদনানকেও না চাইতো নিজের ভেতরে ফেনিয়া ওঠা ভালোবাসা জোয়ারে লাগাম টানতে হলো। ওপাশ থেকে তাড়া দিচ্ছে বারবার শত্রু তো জীবনে অভাব নেই ওর। কখন কে কোথা থেকে ওত পেতে থাকে যে বিষয় নিয়েও হাড়হামেশায় চিন্তিত আদনান। এতদিন তো আর প্রাণ ছিল না ওর সঙ্গে। রাস্তায় কুকুর বিলের মতো ওকে কেউ মেরে ফেলে রাখলেও আফসোস হতো না ওর। জীবনটা তো ধ্বংসের দ্বার প্রান্তে ছেড়েছে কবেই। তবে এখন পরিস্থিতি ভিন্ন।
প্রাণকে এই দেশে এনে এক প্রকার আটকে রেখেছে ও চাইলেও ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারবে না গোটা শহরটা। তার চাইতেও কড়া নিরাপত্তা জোরদার করে অন্য কোথাও থেকে বেরিয়ে এলে বিষয়টা মন্দ হয় না ভেবেই সমস্ত আয়োজন করে ফেলেছে ও। নিজের বুদ্ধিমত্তায় প্রসন্ন হয়। চৌকস মস্তিষ্কের দরুন বহু বিপদ থেকে হতে বেঁচে ফিরেছে ও। যেখানেই মৃত্যু ছিল অনিবার্য, শত্রুদের পাতা প্রতিটি মরণ ফাঁদের জাল ছিন্ন ভিন্ন করে বাজেমাত করেছে অসংখ্যবার। সতর্কতার তাগিদটা ওর নিজের থেকে এসেছে। হ্যাঁ, পাক্কা শিকারিত আদনান একজন শুধুমাত্র নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিতে সম্পূর্ণ অজানা অদেখা শত্রুর মোকাবেলা করেছে। নিজের উপর অসম্ভব আস্থা ওর। সকালে প্রাণকে ঘুমে রেখে সবকিছুর ব্যবস্থা করতে বেরিয়েছিল। তারপর অফিসের অন্যান্য কাজ গুছিয়ে নিয়েছে। ঘরে ফিরে প্রাণের মাঝে ডুবরে যাওয়ার আগে বারবার বাধা আসতে বিরক্তিকর শ্বাস ফেলে আদনান। না, দুনিয়ার সবাই ওর রোমান্সের শস্ত্র। রোমান্সের দফা রফা হবার আগে প্রাণকে নিয়ে নিরিবিলিতে যেতে হবে ওর। আবারও জড়ালো প্রাণের গিবাদেশের নেশালো ভাজায়। প্রাণের অবস্থাও করুন, মেলি লাজে দিশেহারা ও কোনো রকমে আঁকড়ে ধরে পেটের কাজটায় আদনানের টি শার্ট। ক্রমাগত ভারী হতে থাকা শ্বাস প্রশ্বাসে শ্যাম্পু করে প্রাণে এবং আদনানের বেহিসেবি আদুরে ছোঁয়া ছটফটি উঠে প্রাণ। কাঁপতে থাকে গলার স্বর, ছোট্ট করে ছাড়ো বলে বিরোধিতা করে মিনমিনে, অথচ ভীষণ আবেদনময়ী ঠেকলো সেই কণ্ঠস্বর আদনানের কাছে। আরো উন্মাদ হলো সে। দুহাতে ঠেলে আদনানকে সরানোর চেষ্টা করে প্রাণ। আদনান, হুম, ছাড়ো। নট ইন দিস লাইফ। লাজুক হাসে প্রাণ। পুনরায় ঘুরে দাঁড়ায় আদনানের মুখোমুখি। 6 ফুটের বেশি লম্বা আদনানের নাগাল পেতে প্রাণের 2 পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়াতে হয়। আদনান বুঝল নিজের প্রাণ পাখির মন বাসনা। কোমরটা শক্তপোক্ত হাতে আঁকড়ে ধরে শূন্যে উঠায় প্রাণকে। নিজের মুখোমুখি আদনানের স্বরের দৃঢ়তায় বোঝায় ওর একাগ্রতা। আর কখনো তুমি আমার ছেড়ে চলে গেলে আমি বাঁচতে পারবো না আদনান। আমি জানি না তোমার কেন এত রাগ ঢাক, এত সংশয় আমায় নিয়ে কেন, কিন্তু তুমি জেনে রাখো, জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক আমরা দুজন একসঙ্গে মোকাবেলা করব। আমাকে দূরে সরিয়ে দিও না আর। তোমাকে একবার ছেড়ে এসে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে প্রাণ পাখি, আর তোমায় ছাড়ছি না। একটু আলতো করে কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে বোঝায় আদনান তার কথার সত্যতা। তবে স্পর্শটা কপাল অবধি সীমাবদ্ধ রইল না আদনানের। আরও একবার প্রাণের উষ্ঠে নিজের কর্তৃত্ব ফলাতে চাইল, জোরে সোরে একটা ধাক্কা দিল প্রাণ। কি হলো ওর কে জানে। এসব চলবে না। কোন সব? এই যে এতক্ষণ যা করছিলে। সিরিয়াসলি তোমার মাথা ঠিক আছে প্রাণ? তুমি আদনান মুদ্দাসির ড্যানিজের সম্পদ, আর সম্পদের দেখভাল করাটা আমার স্বামীগত অধিকার। তুমি আমার অধিকার হরণ করতে পারো না। তাছাড়া অধিকার এখনো পুরোটা নেওয়া বাকি। খুব শীঘ্রই আদনান তার অধিকার কড়াই কণ্ঠে বুঝে নেবে প্রাণ পাখি। সো প্রিপেয়ার ইয়ারসেলফ। আই এম মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ইউ ক্যান ইভেন ইমাজিন। শেষের কথাগুলো আদনান বলল ফিসফিসিয়ে। স্বামী অধিকার চাই? এত সহজ? 6টা বছর প্রতিটা মুহূর্ত যতটা ছটফটিয়ে মরেছি আমি, প্রতিটা পলের হিসেব নেওয়া হবে তোমার থেকে। ইস, স্বামী অধিকার নেবে, কচু পাবে কচু, বুঝলি ইঁদুর কোথাকার। কথাটা বলে লাজুক হাসে প্রাণ। প্রাণের কথায় বাঁকা হাসলো আদনান। এক নজর তাকালো প্রাণের ওকে জড়িয়ে রাখা হাত দুটোর দিকে। আই ওয়ান্ট ইউ প্রাণ পাখি, পুরোটা। দীর্ঘ 28 বছর রূপসী শরীরটা তোমার নিচের করেই ছাড়বে। দেখে নিও। কখনোই না। বললামই তো, দেখে নিও। আর কোনো কথা নেই মিসেস প্রাণ পাখি। গেট রেডি ফর দ্য সারপ্রাইজ। আদনানকে উদ্দেশ্য করে একটা ভেংচি কেটে প্রাণ গেল তৈরি হতে। যাবার আগে কুনুই দিয়ে আদনানের পেঁচে গুঁতো দিত ভুল না অবশ্য। স্বামী হয়ে আমি তোমার, গুনে গুনে 6 বছরের বড়। একটুখানি রেসপেক্ট করো না কেন? এর জন্য আমি তোমাকে শাস্তি দেব প্রাণ। পেট চেপে কোকাতে থাকে আদনান। হলুদ শিফন শাড়ির আঁচল সামলে শুধু একটা ট্রেঞ্চ কোট পরে নিল প্রাণ। হেয়ার ড্রায়ারে সহায়তায় সদ্য শুকানো চুলগুলো ছেড়েই রাখলো পিঠের উপর। মোটা কাজলের আস্তরণে রাঙালো আখি যুগল। একজোড়া ঝুমকো পরে নিল, হালকা পাতলা মেকআপের ছোঁয়ায় সাজালো নিজেকে। আদনানের খোঁজ করতেও সে এলো নিজের কামরায়। বড় আয়নাটার সামনে খোলা চুলের হলুদ পরিটাকে দেখে একটু হার্টবিট বুঝি মিস করে গেল আদনান। ওকে দেখেই চোখ চিপে হাসি প্রাণ। ইস, এত মাদকতা মেশানো কেন হাসিটায়? এত হাসিকে অমলিন রাখতে
আদনান নিজের জান দিতেও পিছপা হবে না, আর কারো জান কেড়ে নিতেও দ্বিধা করবে না। কালো টি শার্টের সঙ্গে মিলে বাদামি ডেনিম জ্যাকেট, গলায় কালো মাফলার পেঁচানো, ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলোকে পরিপাটি করে বাঁধা আদনান। সুদর্শন ছেলেটাকে যাই পড়ে তাকেই সদা সুদর্শন দেখা যায়। ড্রেসিং টেবিলের সামনে থেকে তুলো নিয়ে ডিওর ব্র্যান্ডের একটা পারফিউম কয়েকটা ছোট ছোট স্প্রে করতে তার সুগন্ধ ও সুঘ্রাণ ছড়িয়ে পড়ল গোটা কামরায়। আদনান এই পারফিউমটা প্রাণের ভীষণ পরিচিত। স্কুলে থাকতো এই ঘ্রাণটা ও পেত প্রাণ। পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠে সেই হ্যাংলা পাতলা বোকাশোকা আদনানের প্রতিছবি বেসে উঠে প্রাণের মানুষ পথে। তবে বেশি সময় পুরনো প্রেমের ঘুরে ডুবে থাকতে পারল না প্রাণ। বেরোনোর আগে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কালো রিভলভারটা বের করে কোমরে গুজতে দেখে হতবিহ্বল হয়ে যায় প্রাণ। এসবের কি দরকার আদনান? প্যান্টের পকেটে বেশ কসরত করে আরও কয়েকটা বুলেট লোডেড ম্যাগাজিন নিতে দেখে আরও চমকায় প্রাণ। অকুপেশনাল হ্যাজার্ড প্রাণ পাখি, তাছাড়া তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারি না। গমগমে কণ্ঠে কথাটা বলে বেরিয়ে গেল আদনান। অবশ্য প্রাণকে জলদি আসতে বলার হুকুমও দিয়ে গেল। বিষণ্ণ ভর করে প্রাণের মুখশ্রীতে। আদনান দেখেও নজর আন্দাজ করলো ওর হাত পা বাঁধা, বরং যত তাড়াতাড়ি প্রাণ এসবে অভ্যস্ত হবে ততটাই মঙ্গলজনক ওর জন্য। অভিজাত উস্কুদার এলাকা ইস্তাম্বুলের এশীয় অংশের বসফরাস প্রণালীর মনোরম পরিবেশে সন্নিহিত বেশিত এলাকা। বাড়ির সামনেই দাঁড়ানো আদনানের কালো রঙের মার্সিডিজ। প্রাণকে নিয়ে বের হয়ে একটু আগে ভাগে হেঁটে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিয়ে বিনীত ভঙ্গিতে কুর্নিশ করল আদনান। আসুন মিসেস প্রাণ পাখি, আপনার সেবায় আমি আদনান সদা নিবেদিত। আদনানের স্বাভাবিকতা একটু আগের বিষণ্ণতা থাকতে শুরু করে প্রাণের মুখশ্রী থেকে। এসেই গাড়িতে বসে ও। তবে মিনিট দশেকের মধ্যেও থেমে গেল গাড়িটা। প্রাণ প্রথমে একটু অবাকই হয়েছিল। ইঁদুরটা সকাল সকাল থেকে ওর পেছনে লেগেছে, ওকে নিয়ে ঘুরতে যাবে। ঘুমাতেও শান্তি দেয়নি। শেষমেশ কিনা এত কাছে কোনো জায়গায় নিয়ে এলো। এই তবে ওর বেড়ানোর জায়গা। তার চাইতে সমুদ্রের কাছাকাছি নিয়ে গেলেও তো পারত। এক চোট ঝগড়ার চোটপাট শুরু করার আগেই প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আদনান ওকে নামতে বলল। গাড়ি থেকে নেমে অপেক্ষারত হেলিকপ্টার দেখে বুঝতে বাকি রইল না কিছু প্রাণের। নেমে এসো, উই আর রেডি টু ফ্লাই টু দ্য স্কাই। ওর বাড়িয়ে রাখা হাতে হাত রেখে নামলো প্রাণ। আদনানকে দেখে কাছুমাছু ভঙ্গিতে এগিয়ে এলো ক্যাপ্টেন। তার পাশে দাঁড়ানো অস্ত্রধারী বডিগার্ড। এদের চেনে প্রাণ। গাড়ির সামনে দাঁড়ানো থাকে সবসময়। বাড়ির সামনে দাঁড়ানো থাকে সবসময়। এদের মধ্যে একজনকে প্রথমবার কিডন্যাপ হওয়ার পর যখন আদনান গিয়েছিল ওকে বাঁচাতে তখন ছিল। আদনানকে বিনীতভাবে স্বাগতম জানালো ক্যাপ্টেন। অসময়ে ফোন করে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থনাও করলো সে। অবাক হয়ে চেয়ে থাকলো প্রাণ। আদনান এতটা অবস্থা সম্পূর্ণ আগে বুঝতে পারেনি ও। মেট মাই ওয়াইফ অন্বেষা প্রাণ। হ্যালো, ওয়েলকাম ম্যাডাম। চিফ আপনাদের খুব সুন্দর মানিয়েছে, প্রশংসা করে আরও কিছু বলল লোকটা। যার কিছুই বুঝলো না প্রাণ, শুধু আদনানকে খোঁচাখুচি দাড়িতে আঙুল চালিয়ে সামান্য হাসতে দেখল। জানতেও ইচ্ছে হলো না প্রাণের, বরং মুচকি হেসে রওনা হলো নব দম্পতি তাদের গন্তব্যে। হয়তো একটু আলাদা রকম মুহূর্ত তাদের জন্য অপেক্ষমান। সময়টা গধূলি বেলা গড়িয়েছে বেশ কিছুক্ষণ। আদনান মুনতাসির বছর 28-এর যুবক, যার বক্ষে পচে ঝড় তোলা এক তরুণীকে শত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনে ঠাঁই দিয়েছে। তার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য বেছে নিয়েছে কাপাদোকিয়া অঞ্চলের একটা আধুনিক হানিমুন সুইট। ঘুরে ফিরে হোটেল রুমটা দেখছিল প্রাণ। এত সুন্দর করে সাজানো, চারিদিকে নৈবদ্য নিস্তব্ধতা, আশেপাশে কোনো মানব চোখে পড়ছে না। বিশাল বিছানার মাঝামাঝি ফুল দিয়ে লাভ শেপ আঁকা দেখে আরও কুণ্ঠিত হয় প্রাণ। ইঁদুরটা সব বন্দোবস্ত করে ফেলেছে, নিজেও মানসিকভাবে প্রস্তুতি নেয় প্রাণ। আদনানকে একটা সুযোগ সে দিবে, তাছাড়া আর কতদিনই বা দূরে সরিয়ে রাখবে। বিয়ে যখন হয়েছে তখন নিজেকে আর বেঁধে রাখবে না ও। আজ আদনান যদি চায় নিজেকে বিলীন করতে প্রস্তুত প্রাণ। অবশ্য চাইবে না আবার, এই দুটোতে সুযোগ পেলেই তো অসভ্যতা শুরু করে। আয়নায় নিজেকে দেখে নিচ্ছিল ও। এখানে তেমন ঠান্ডা নেই, হেলিকপ্টারেও ওরা বেশি সময় ছিল না।
কোনো একটা এয়ারপোর্টে নামিয়ে দিয়েছিল। তারপর সেখান থেকেই 1.5-2 ঘন্টার ফ্লাইটে কোথায় এসেছে প্রাণ জানেই না। সাইনবোর্ড পড়েও কিছু বুঝতে পারে না ও। কোনোদিন যদি হারিয়ে যায় তবে প্রাণের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ট্রেঞ্চ কোটটা খুলে রেখে দিল প্রাণ। হলুদ শাড়িটা প্রাণের গায়ে আঁটো হতে মিশে গিয়েছে, ঠিক যেন গ্রীষ্মের মেঘাচ্ছন্ন দুপুরে প্রস্ফুটিত সোনালু। পাতলা শিফন শাড়ির আঁচল গলিয়ে উকিঝুঁকি দিতে থাকে নারীর নিষিদ্ধ পাক। আঁচলটা আরেকটু উঠিয়ে নিল প্রাণ। ঠোঁট জোড়া রাঙালো গাঢ় মেরুন লিপস্টিকে। আদনান সম্ভবত হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলছে। প্রাণকে রুমে পৌঁছে দিয়ে আবারও বেরিয়েছে। তাছাড়া ওদের ভাষাও বুঝে না ও। সেখানে হাবলার মতো দাঁড়িয়ে থাকার কোনো লাভই হতো না। আদনান এলো কিছু সময়ের মধ্যেই। আজ ওর ঝটকা খাওয়ার দিন চলছে। তবে আয়নার দিকে যে প্রাণের মুচকি হাসি, আঁচল উড়িয়ে রাখা সবটা যে ওকে জ্বালানোর জন্য তা বুঝে আদনান পায়ে পা এগিয়ে এসে উঠিয়ে নিল পাঁচা করে। ওর গায়ে বাদামি ডেনিম জ্যাকেটটাও নেই। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমায়? গোটা দুনিয়া আমার রোমান্সের শত্রু দাঁড়িয়েছে প্রাণ। তোমাকে নিয়ে উড়াল দিয়েছি যেন কেউ বিরক্ত করতে না পারে। বাসাটা চলো, মেঘের আড়ালে সেরে আছে। মেঘমেদুর ক্লান্তিহীন দিনের সূচনাটা জম্পের ছিল অপরূপা। নাস্তার টেবিলে অরণ্য জুহাইরকে নাস্তানাবুদ করতে পেরে আরও সুখকর হলো দিনটা। পেটে পরজীবী বাসা বেঁধেছে। শোনার পর যেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল অরণ্য, ভাবতেই পেট ফেটে হাসি আসছে অপরূপার। শেষমেশ হাসি আটকাতে না পেরে উচ্চস্বরে হেসে ফেলল। ওর কথা শুনে বিষম পর্যন্ত লেগেছিল অরণ্যর। তারপরেও গায়ে জ্বালা ধরানোর কথাটা বলল সে। পারফেক্ট। কি পারফেক্ট? আপনার অরুচির কারণ, তাই না? নিয়মিত মেডিসিন খাবেন আর হাইজিন মেনটেন করবেন ভাইয়া। ফ্রিকুজকে জিজ্ঞেস করে অপরূপা। জি না, আপনার হাসিটা পারফেক্ট মিলেছে। কাজ ঝাঁকিয়ে কথাটা বলে মনোযোগ দিল অরেঞ্জ জুসের গ্লাসে। এই গ্লাস খালি না করা পর্যন্ত ওর মা ওকে ডাইনিং টেবিল ছেড়ে উঠতেই দিবে না, সেটা তো ভালো মতোই জানে ও। মানে? মানে করছেন কেন? আপনি না ডক্টর? আপনার আইকিউ এত কম কেন? নাকি অন্য উপায়ে? বাক্যটা শেষ করলো না অরণ্য। সোজাসুজি বলুন, নব্য নির্বাচিত বাপ্পারাজ। আমার আইকিউ কম নাকি আপনার সেন্স অফ হিউমার মাটিতে গড়াগড়ি খাচ্ছে? চিবিয়ে বলে অপরূপা। ছোট্ট করে একটা শ্বাস পেল অরণ্য। এক চোট ঝগড়ার প্রস্তুতি ছিল এটা অবশ্যই। ঠাকুমার ঝুলি পড়েছেন? পড়েছি। রচয়িতা কে? কেন, আপনি জানেন না? তার মানে আপনার জানা নেই, তাই তো? আমি তো জানি। মেডিকেলের প্রশ্ন ইদানিং। দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। তাহলে বলুন, আপনার হাসিটা ঠিক কার মতো? আই ক্যান গিভ ইউ হিন্টস। ও যে বাঁশবাগানের উঁচু গাছে থাকতো আর কারণ ছাড়াই খ্যাক খ্যাক করে হাসতো। শাকচুনির কথা বলছেন? শর্মনে কথাটা বলে থামলো অপরূপা। মানে ওকে ইনিয়ে বিনিয়ে আবার শাকচুন্নি বলল পিশাচটা। বাহ, এই না হলে স্বজাতি প্রীতি। চিনতে ভুল হয় না একদমই। বাঁকা হেসে কথাটা বলতে দেরি, সেখান থেকে কেটে পড়তে দেরি হয়নি। এই মাথা পাগলকে খেপিয়ে দেওয়ার পর তার সামনে থাকা মোটো সমীচীন নয়। বলা যায় না অরণ্যর ঘাটটা মুটকে দিতে পারে। আর আপনি একটা পিশাচ, না মানে পিশাচ। আগে পিশাচ বলতে শিখুন, মাথা পাগল শাকচুন্নি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় চেঁচিয়ে বলল অরণ্য। আমাকে শাকচুন্নি বলা? আমাকে? দেখলে ফুপু, দেখলে তোমার ল্যাটা বাচ্চাটা আমাকে কিভাবে অপমান করে গেল। শাকচুন্নি যেদিন তোমার ঘাড় মোটকে গাছের কোটরে আটকে রাখবে, আকাশে উঠিয়ে চোখের ইশারায় নাচাবে না, সেদিন বুঝবে অপরূপা কি জিনিস, বাংলার বাপ্পারাজ। ছেলে মেয়েদের খুনসুটি মিষ্টি ঝগড়াঝাটি দেখে প্রশান্তি অনুভব করেন ফারহানা বেগম। জনম দুঃখী ছেলেটার জীবন রাঙাতে অপরূপা সত্যিকারের আলোর দিশারি হিসেবে আসবে তিনি নিয়ে। সে অভিজ্ঞতায় তিনি নিজেকে জ্ঞানী হিসেবে মানেন। আগুন এবং মোমের মাঝে টুকরো টুকরো খুনসুটি গুলো যে প্রেমে গড়াবে তা তিনি জানেন। আর জানেন বলেই এত বছর সঞ্চিত অভিজ্ঞতায় তিনি মোম গলানোর জন্য আগুনকে উস্কে দিবেন। এতে যদি আগুন জলে তো ভালো, নয়তো তিনি তো আছেন ভারত সমেত। নাস্তার পর 1 কাপ কড়া কফির অভ্যাস ওর সেই কলেজ জীবন থেকে। ফুপুকে বিরক্ত না করে নিজেই গেল কিচেন রুমে।
নিজ মনে চুলোয় পানি ফুটতে দিয়ে অপেক্ষায় ছিল ও। তখনই চোখ গেল কিচেনে কেবিনেটে রাখা চকলেট কুকিজের দিকে। অরণ্য এলো 1 কাপ কফি বানাবে বলে। কিচেনের দরজা থেকে চোখ গেল কিছু অপ্রীতিকর দৃশ্যের। পায়ের পাতায় ভর দিয়ে দুহাত উপরে উঠিয়ে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করতে থাকা অপরূপা টি শার্ট উঠে আছে অনেকাংশে। নির্মেত মসৃণ উদরে খাঁজে চোখ আটকালো সহজে গভীর উপত্যকায়, যেই যেন লুকানো 1000 বছর রহস্য। নিজের সংযত করলো অরণ্য, নিজেকে নামিয়ে নিল চোখ। মেয়ে মানুষ মানে আতঙ্ক। আনাতোলিয়া রাজ্যের নেভ শেহির শহরে সন্ধ্যা গড়িয়ে রাতে নিস্তব্ধতায় মুড়েছে গোটা শহর। তাপমাত্রার স্কেলে আজকের আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডার পরিমাণ অন্যান্য দিনের তুলনায় বেশি কম। হয়তো কোনো এক গোপন সূত্র ধরে বুঝতে পেরেছিল অন্বেষা প্রাণ নাতিশীতোষ অঞ্চলের এক তরুণী আজ প্রথমবারের মতো আসবে তাদের শহরে। তুরস্কের মাত্রাধিক ঠান্ডায় সে বড়ই নাজেহাল। ঠান্ডার অনভ্যস্ততা গ্রাস করছে তাকে প্রতিনিয়ত। তাই তো তাকে স্বাগত জানাতে একটু ঠান্ডা কমিয়ে প্রকৃতি। তবে মৃদুমন্দ হাওয়া গোটা অঞ্চলে প্রবাহমান। ভারী ডেনিম জ্যাকেটটা কখনই খুলে রেখেছিল আদনান। দীর্ঘদেহী পেঁচানো সোয়েটার ছাই রঙা টি শার্টে আটো সাটো হয়ে আটকে আছে। বাদামি বেল্টের আমাজের ঘড়িটি বড়সড় ডায়াল জলজলে করে জানান দেয় সময় অনুযায়ী 10-এর ঘর পেরিয়েছে অনেক আগে। ঘাট ছেড়ে অনেকটা নিচে নেমে আসা চুলগুলোকে বাইরে বেরোনোর আগে খুলে দিয়েছিল প্রাণ। হাওয়ায় উঠছে তীর তীর করে। নিজেকে নিজেরই প্রাণ পাখিকে কোলে নিয়ে এক নাগাড়ে হেঁটে কোথায় যেন যাচ্ছে তা অজানায় প্রাণের নিকট। নারী কায়ায় তুলতুলে কোমরের বাঁক সেটে থাকা হাতে উষ্ণ স্পর্শ দিত ভুলছে না সে। ঠোঁটের কোণের পরিপূর্ণতার ছাপ। তবে আদনানের দুষ্টুমি ভরা চোখের চাহনি, ঠোঁটের কোণে হাসিটা অগোচরেই রয়ে গেল প্রাণের। কেননা ওর চোখ দুটো বাঁধা কালো কাপড়ে। তখন আয়নার সামনে দাঁড়িয়ে আসন্ন মুহূর্তের কথাই ভেবে লাজে রাঙা হচ্ছিল ও। এরপর আদনান এসে আবারও ওকে বেলেহাজ আদরে দিশেহারা করে চোখের উপর বেঁধে দিয়েছে কালো পচ্চি। বিচলিত শোনা যায় প্রাণকে। তবে আদনান নির্বিকার। কি করছো আদনান? আমি কিছুই দেখতে পাই না, চোখ খুলো। দুহাত টেনে সরাতে চায় চোখে বাঁধা কাপড়ের আস্তরণ। প্রাণ পাখি, চোখ খুলবে না, নয়তো হাত দুটো বেঁধে দেবো কিন্তু। ফিচেল গলার হুমকি সুরে দমে গেল প্রাণ। ইঁদুরটা সত্যি হাত বেঁধে ফেলতে পারে বলা যায় না। কোথায় নিয়ে যাচ্ছ? মেঘের আড়ালে। ফিসফিসে কথাটা বলে পাজাগুলি উঠিয়ে নিল প্রাণের ছোট্ট শরীরটা। চারিদিকে সে উঁচু পাথরের ভূখণ্ড, অমসৃণ উপত্যকায় দাঁড়ানো এক ধরনের বিশাল বেলুন। কাগজে কলমে এটাকে বলে হট এয়ার বালুন। মাঝখানে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখা। এটাকে বড়সড় একটা ফানুসও বলা যেতে পারে। নীলরঙা বিশাল বেলুনের নিচে ঝুলছে একটা ঝুড়ি। দুজন মানুষের জন্য জায়গা যথেষ্ট। কোল থেকে নামিয়ে প্রাণের চোখের পট্টি খুলে দেয় আদনান। বেশ খানিকক্ষণ চোখ বাঁধা থাকায় প্রথমে চোখে কিছু ঝাপসাই দেখলেও ধীরে ধীরে দৃশ্যটা পরিষ্কার হলো প্রাণের নিকট। প্রাণের আঙুলের ভাঁজে নিজের আঙুল শক্ত করে ধরে আদনান। ঠোঁটের পরশ দিতেও দেরি করে না, হাতের উঁচু পিছে। প্রাণ, হ্যাঁ? চলো আজ একটু আকাশ ছুঁই প্রাণ। সমস্ত দ্বিধা সংশয় ভয়কে ভাগাভাগি করে আমার হাতে তোমার হাত রেখে। একদম ভয় পাবে না কিন্তু। তুমি আছো তো, ভয় পাবো কেন? আদনানের একটা বাহুতে মাথা রাখে প্রাণ। আচ্ছা, ও কি স্বপ্ন দেখছে? বাস্তব এত সুন্দর হলো কবে থেকে? এক্ষুনি ফিরোজা বেগমের কটু কথা ওর ঘুম ভেঙে যাবে। রাতে তারা খচিত আকাশে নির্জনতায় স্বপ্ন পুরুষের আদর মাখা স্পর্শ, সবটাই তো প্রাণের কৈশোরিক লালিত স্বপ্ন। কি হলো, কি যে হলো প্রাণের? উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয় আদনানের। যেন ঢুকে যেতে চায় ওর বুকের গহীনে। তবে শুধু আলিঙ্গনে সীমাবদ্ধ রইল না প্রাণ। ভালো লাগার আবেশে বেশে স্পর্শটা গড়ালো প্রেমিক পুরুষের উষ্ঠে। সমস্ত লজ্জা শরমের মাথাকে স্বল্প সময় স্থায়িত্বের স্পর্শে পোষালো না আদনানের, বরং প্রাণকে তার অধরের আগ্রাসনে চুমুটাও ফিরিয়ে দিল আরো প্রবলভাবে। আদনানের আচমকা আগ্রাসী স্পর্শে উঁচে পড়ার জোগাড় হলো প্রাণের। কোমরের কাছে আরো দৃঢ় হাতে আঁকড়ে সামনে নিল আদনান অনায়াসে। খানিকক্ষণ পর প্রাণকে ছাড়তে ফিচেল গলায় বললাম, Yummy, I could get used to it. সভ্য। কাপাদোকিয়ার
অমসৃণ পাথুরে উপত্যকার ভূমি থেকে ক্রমেই উপরের দিকে উঠতে থাকা একটি নীল রঙের হট এয়ার বেলুন। আগুনের জ্বলন্ত শিখায় বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে উঠতে থাকা বেলুনটা দীর্ঘদেহী এক সুদর্শন পুরুষের বুকে মাথা রেখে নিঃশব্দ রাতের পরিবেশ দেখছিল প্রাণ। তার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ বহু বছর আগে যশোর কাজী নজরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের গেটে ঝুম বৃষ্টিতে দেখা পেয়েছিল। মাঝখানে কেটে গিয়েছে 9টা বছর। 3 বছর ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখে সে নির্দেশ হয়েছিল, তবে বাধা বিপত্তি ছাপিয়ে তারা একত্রিত। হাওয়ায় ভেসে ওদের বেলুন যত উপরে উঠছে, অজানা আশঙ্কায় শুকিয়ে যাচ্ছে প্রাণের গলা। বুকের ধুকপুকানিও বাড়ছে ক্রমশ। উচ্চ পাহাড়গুলো একদম হাতের নাগালে। চাঁদের আলোর ছটায় মুচোমুচি সবকিছু পরিষ্কার থাকায় মাটির সংস্পর্শ থেকে ওরা ঠিক কতটা দূরে সহজে অনুমান করতে পারে প্রাণ। দুজনেই চুপচাপ, একে অপরের অনুভবে ব্যস্ত তারা। কিছু সময় নীরবতার পরিভাষায় অনেক অজানা কথা আর ফিসফিসিয়ে সবটা বলা যায়, জাহির করার প্রয়োজন পড়ে না। একে অন্যের বাহুডোরে সুস্পর্শ শরীরের সুখসানে বিভোর থাকাটাও এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা শুধুমাত্র আত্মিক ব্যাপার নয়, সেখানে শরীর এবং মন দুটোই উপস্থিত, কারণ আত্মার বসবাস তো শরীরেই। আত্মার সম্পর্ক সংযোজিত হয় শরীরী চাওয়ায় কিংবা ছোঁয়ায়। আদনান, গান শোনাও না একটা স্কুলের মতো। প্রাণ পাখির ছোটখাটো আবদার ফেলতে পারে না আদনানও। ও যেন তৈরি ছিল গভীর হাস্কি স্বরে, সুরের আবহে ভাসালো কাপাদোকিয়া উপত্যকা। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়া, নাকি চলে যাওয়ার বাহানা বানা। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আদনানের গানের সুরে হারিয়ে কখন যে প্রাণের চোখ ভিজে উঠেছে খেয়ালই করেনি ও। অনেক কষ্টে গলার কাছটায় বিঁধে থাকা কান্নাটা গিলে নিল ধীরে ধীরে। শোনা যায় প্রাণের স্বীকারোক্তি। ভালোবাসি। নিজ অর্ধাঙ্গিনীর মুখে নিঃসৃত ভালোবাসে শব্দটা শুনেই হয়তো এতক্ষণের সংযমের বাদ ফাটল দেখা দিল আদনানের। প্রাণের ছোট্ট শরীরটা নিজের সমস্ত ভাষা ছেড়ে শুষে নিল গড়িয়ে পড়া অশ্রুবিন্দু। আই লাভ ইউ মাই লাইফ মোর দ্যান ইউ। জিনা বিলেতি ইঁদুর, আমি তোমাকে বেশি ভালোবাসি। কপালে উষ্ণ স্পর্শ দিয়ে কথাটার সত্যতা স্বীকার করে আদনান। এত ভালোবাসা, তাহলে কাছে আসতে দাও। কাছেই তো আছো, মাথায় লাজুক করে বলে প্রাণ। হুম, আরো কাছে। যতটা কাছে এলে দুজনের মধ্যে কোনো দূরত্ব থাকে না, ততটা কাছে আসতে দাও প্রাণ। মাথায় সারাদিন অসভ্যতা করার ধান্দা তোমার, ধান্দাবাজ ইঁদুর। ধরলাম না ছুঁইলাম না, ধরলাম না ছুঁইলাম না, গভীর সমুদ্রে হারালাম না, তো আমি অসভ্য? একজন ভীষণ সভ্য ভার্জিন পুরুষকে অপবাদ দিতে এই যে এখানে এই বুকে কাঁপে না? তুমি ভার্জিন? অবশ্যই। আদনান মুনতাসির ড্যানিশ বেড পার্টনার রিপিট করে না, কথাটা আমি এখনো ভুলিনি। তবে আমাকে দেখলেই ডায়ালগবাজি শুরু করতে কেন? আমি তো আগে থেকেই জানি বেড পার্টনার জুটলে তো রিপিট করবা তুমি। প্রাণের রিনরিনে মিষ্টি হাসিটা প্রতিধ্বনিত হলো গোটা উপত্যকায়।
সেই সঙ্গে ধাক্কা দিল আদনানের বক্ষ পিঞ্জরে। But from now on, Adnan Muntasir Danes will repeat his bed partner. Every morning, every night, and most probably every second. গাঢ় হাসকি স্বরে প্রাণের গির্বাদেশে অদরে ঝড় বইয়ে দিয়ে স্বাগতিক করে আদনান। ক্রমেই অবাধ্য হয়ে ওঠা আদনানের বেপরোয়া আদরে দিশেহারা হলো প্রাণ। আসন্ন মুহূর্তের কথা ভেবেই আরো কুণ্ঠতি হলো। ততক্ষণে পাতলা শিফন শাড়িটার হদিস মিলাতায় প্লিজ আদনান, এইভাবে নয়। অস্থির আদনান প্রথমে না বুঝলেও পরে অবশ্য বুঝলো প্রাণের আপত্তিকর কারণ। আশেপাশে কেউ নেই প্রাণ পাখি। না থাকুক। ঠিক আছে, তোমার আদেশ পালনে আদনান মুন্তাসির সদা নিবেদিত। ধীরে ধীরে মাটিতে নেমে এলো নীল রঙা এয়ার বেলুন। ততক্ষণে শাড়িটা আবারও পেঁচিয়ে নিয়েছে নিজের গায়ে প্রাণ। লজ্জায় চোখে চোখ মেলায় না প্রাণ। আবারও কোলে তুলে নিল প্রাণকে। মিসেস প্রাণ পাখি মুন্তাসির, এভাবে লজ্জায় লাল হতে থাকলে তো বিপদ। আমি কন্ট্রোলেস হয়ে যাচ্ছি। রুমি বলছেন অব্দি নিজেকে একটু সামনে রাখো না প্রাণ। এরপর রাতের শেষ প্রহরে বিলাসবহুল হোটেল রুমে নেমে আসা হিম ঠান্ডায় বহুদিনের পিপাসিত দুজনের মাঝে মিটে গিয়েছিল সমস্ত দূরত্ব। চূড়ান্ত ভালোবাসা আগ্রাসী হয়ে ওঠে আদনানকে আচমকা থামতে দেখে হতবিহ্বল হয় প্রাণ। আদিমতো তারুণ্যায় উম্মাদ আদনান মুন্তাসির তার গাঢ় হাসকি স্বরে ফিসফিসায়, I'm not gonna hurt you, Pran. This is for the last time. Now, hold me tight, প্রাণ পাখি। ব্যাস প্রাণকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরে প্রেয়সীর পেরব অথর। নারী দেহের সান্নিধ্যে পুরুষালী সত্তার আগ্রাসী স্পর্শে ভালোবাসার এক নতুন ধারা উন্মোচিত হয়েছিল অন্বেষা প্রাণের মেয়েলি সত্তায়। রাত যতটা গভীরে হতে থাকে ততটাই বাড়তে থাকে কাছে আসার পরিমাণ। আদনানের আদিম উন্মাদনার আগুনে ঝলসে যায় প্রাণ। তখনই শোনা যায় প্রাণের ক্ষীণ কণ্ঠস্বর, শেমলেস। Always for you, প্রাণ পাখি। আনাতোলিয়া রাজ্যের নেভি শিহরের ব্যস্ততা শুরু হয় সূর্যোদয়ের পূর্বে। ভোরে কুয়াশা চাদর ভেদ করে শত শত রং বেরঙের এয়ার বেলুন উড়াল দেয় আকাশপথে। উপত্যকার পাহাড়ের কোল ঘেঁষে সূর্যমামার উদনে সৃষ্টি হয় এক মনোরম পরিবেশ, এবং সেই পরিবেশের মাঝে হারাতে যান্ত্রিকতার কোলাহল ভুলে মানুষ ছুটে যায় সেখানে। প্রকৃতির সঙ্গে সভ্যতার মিলন মেলা বসে গোটা উপত্যকায়। বহুতল ভবনের সর্বোচ্চ উচ্চতর একটি হোটেল রুমের বারান্দায় দাঁড়ানো যুবকের ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলো অনেকটা এলোমেলো। পরনে একটা পাতলা কালো শার্ট যার প্রতিটা বাটন খোলা। প্যান্টও নেমে এসেছে বিপদসীমার কাছাকাছি, তবে সে নির্বিকার। ভোরের হিমেল হাওয়ার শার্টটাও উঠছে। নিয়মিত শরীরচর্চা পেঁচানো বাইসেপ কয়েক জায়গায় থেকে উকি ঝুঁকি দিচ্ছে মেলি নখের আঁচড়। প্রাণ পাখি যখন তাকে আঘাত করছিল উষ্ণীয় মুহূর্তটা মানুষপটে ভেসে উঠতে সামান্য হাসল সে। গত রাতটা ছিল তার জীবনের সবচেয়ে সুন্দরতম রাত। পরিপূর্ণতায় মোড়া সেই হাসিতে কপটতার লেশ মাত্র নেই। দৃষ্টি রয়েছে তার দূরের উপত্যকায়। ডান হাতের ধরা করা কালো কফিতে ছোট্ট ছোট্ট একটা চুমুক দিয়ে বারান্দার রেলিংয়ে রাখলো সাদা মগটা। হোটেল রুমের বারান্দাটা সুবিশাল। একপাশে বড় সড়ো একটা সুইমিং পুল ও আছে। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় বিছানায় গড়াগড়ি খেতে থাকা নিজের অর্ধাঙ্গিনীকে। রীতিমতো যুদ্ধ করে ঘুমের মধ্যে প্রাণ। তীক্ষ্ণ নজরে প্রাণের গভীর ঘুমের সত্যতা নিশ্চিত হয়ে মোবাইলটা কানে চাপলো আদনান মুনতাসির। ওপাশের বেজে চলা ডায়াল টোনের সময় যত বাড়ছে কপাল কুঁচকে যাচ্ছে ওর ততই। বেজেই এক সময় কেটেও গেল কলটা। অন্য একটা নাম্বারে ডায়াল করতে রিসিভ হলো কলটা। এবারে রাতে দত চেপে গালি দেওয়ার জন্য মুখ খোলার আগেই ওপাশ থেকে এলো উচ্ছ্বাসিত স্বর, চিফ, হ্যাপি হানিমুন। সৌরভ, জি চিফ। আদানের গম্ভীর কণ্ঠে চুপসে গেল সরব। আমি ইস্তাম্বুলের বাইরে এসেছি। তুমি কিভাবে জানলে? আসিফ ভাই আমাকে জানিয়েছেন চিফ। চমকানো ভাব সামলে বললে সরব। অরণ্য এখনো পৃথিবীতে বেঁচে আছে কেন সৌরভ? আমি এবার বাংলাদেশে এলে নয় বাস্টারটা বাঁচবে, আর না তোমরা। সামান্য একটা মানুষ মারতে এত সময় লাগছে কেন তোমাদের? জাস্ট কিল হিম সৌরভ। চিফ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু অরণ্য জোহায়ের ভীষণ চতুর। গতদিন যারা ওনাকে মারতে গিয়েছিল সবাইকে উনি মেরে ফেলেছেন চিফ। আই ডোন্ট কেয়ার। প্রয়োজনে আরও লোক নিয়ে যাও, গুলি করো, অ্যাক্সিডেন্ট করো, নয়তো আগুনে পুড়িয়ে মেরে ফেলো।
জাস্ট কিল দ্যাট ডাম বাস্টার্ড। তোমরা কিনা মারতে পারলে আমাকে আসতে হবে, আর আমি হলে তোমাদের মতো ইউজলেসগুলোকে আগে শেষ করবো। কিপ ইন মাইন্ড। জি চিফ। আপনার এখন কোথায় চিফ? তোমার জানতে হবে কেন? আমার মেয়ে কোথায় আছে আমাকে তো জেনে রাখতেই হবে চিফ। হেসে কথাটা বলে সরব। এত বকাবকির পরও সরবের হেসে উচ্ছ্বাসিত স্বরে তেমন সন্দেহের অবকাশ পেল না আদনান। ছোট্ট করে প্রত্যুত্তর করল। নেফশিহর আনাতোলিয়া, আসিফকে আমার মেসেজটা দিও। কক্সবাজারের মাল ডেলিভারি হয়েছে, খেয়াল রেখো। বলে কল কাটলো আদনান। মধ্যরাতে গুলশানের অভিজাত হোটেল রুমের কামরা এগিয়ে এলো দীর্ঘদেহী এক ছায়া। কালো মাথায় ক্যাপে ঢাকা, সেই সাথে মুখ লুকিয়েছে ভয়ঙ্কর মাস্কের আড়ালে। এসে দাঁড়ালো সর্বের ঠিক পেছনে। আদনানের সঙ্গে কথোপকথনের সবটা মনোযোগ দিয়ে শুনতেই থাকে সে। আদনানের সঙ্গে সে কথা বলে অ্যালকোহলের গ্লাসে চুমুক দিল সরব। আশেপাশে সবাই প্রায় অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে বেহুশ। নরনারীরা মেঝেতে অবাধ যৌন লীলায় জায়গাটা থেকে দ্রুতই সরে পড়ল সরব। এসবে ও অভ্যস্ত নয়, গা খিনখিন করে। কোনার দিকে বার কাউন্টারে এসে বসে মনোযোগী হলো নিজের পানীয় জলে। হঠাৎই নিজের মাথায় গরম কিছু অনুভব করলো সরব। রিভলভারের নজেল কিছু ফিরতে ভূত দেখার মতো চমকে উঠল। জোহের। অসহায় কণ্ঠে পকেট হাতড় সরব। ও রিভলভারটা বাসায় ফেলে এসেছে আজ। শুকনো ঢোক গিল ও। এয়ার কন্ডিশন চলা সত্ত্বেও কপালে ফুটে উঠে ঘামের আস্তরণ। সর্ব আহসান, রিচমন্ড ইউনিভার্সিটি, ভার্জিনিয়া, প্রথমে লন্ডন আর এখন ইস্তাম্বুলে এক কুখ্যাত মাফিয়ার ব্যক্তিগত সহকারী। কি ঠিক বললাম তো? রুমালে ঘাম মুছে স্বাভাবিক গলায় বলে সরব। বাবা, আমার পুরো বায়োডাটা মুখস্থ করে রাখছেন অরণ্য জোহের। শত্রুর সহচর বলে কথা, খোঁজ তো রাখতেই হয়, সময় এলে টুটি চেপেও ধরতে হয়। রিভলভারটা আরো সেধিয়ে ধরল অরণ্য। আমার টুটি চেপে ধরার আগে আপনার ঠ্যাঙের চিপায় ঝুলন্ত অকেজো পটল কেটে ফেলা হবে অরণ্য জোহের। এমনিতেও ওটা কোনো কাজের না, রসিকতার ছলে কাজ ছাকে। কথাটা বলেই হাসলো সরব। সরবের হাসি দেখে মুখের মাস্কটা সরালো অরণ্য। কয়েক কদম এগিয়ে সরবের ঘাটা চেপে ধরে অরণ্য কোনো এর ভাজে। এত মুখ চলে কেন তোর? হ্যাঁ, মেরে ফেলি তোকে এবার। মেরে ফেলুন সাহেব, মেরে ফেলুন, প্লিজ কিল মি, কিল মি। মেয়েদের মতো চিকন কিন্তু অস্থির অঙ্গভঙ্গি করে বলতে বলতে হেসে ফেলো দুজনে। সরবকে ছেড়ে দিয়ে অরণ্য গিয়ে বুকে জড়িয়ে নেয় ওকে। দোস্ত, তুই কি আমাদের সত্যি মেরে ফেলবি? তোদের চিফ ডেনিস আমাকে মারার প্ল্যান করছে কেন এতবার? মেকি ভয়ার্ত স্বরে কথাটা বলে অরণ্য। অকেজো পটল কাটবো প্রথমে, তারপর তোকে মারবো রে শালা। ছ্যা, চল রুমে চল, তোকে দেখাই আমার পটলের জোর। আমার রুচি অনেক খায়, তবে অরণ্য তোরে নিয়ে আমার সত্যি সন্দেহ আছে বুঝলে। তুই কি আসলে ওইটা দোস্ত? কাজের কথা বল। শয়তানটা তোকে সন্দেহ করে না তো? একটু সাবধানে থাকিস দোস্ত, আমার জন্য তোর জীবন রিস্কে ফেলতে চাইনি আমি। আদনান মুনতাসির একটা জানোয়ার, ঘুণাক্ষরেও তোর আমার যোগাযোগ আছে শুনলে তোর ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না দোস্ত। আমাকে নিয়ে তো ভাবিস না দোস্ত, শয়তানটা আমাকে এখনো সন্দেহ করেনি, তবে যেদিন করবে ওই দিনও শেষ দিন হবে। মাসি চালানোর মতো ভঙ্গিতে বলে সরব। এখন কোথায় আছে শয়তানটা? বার তুলে বসলো অরণ্য। আনাতোলিয়া হানিমুন করছে। তুই একটু কি কেঁপে উঠলো না অরণ্যর বুক? তবে সরবের সামনে প্রকাশ করলো না নিজের অভিব্যক্তি। এরকম ঠাডা পড়া রিয়াকশন দিচ্ছিস কেন দোস্ত? দেখ, তোর শত্রুও হানিমুন করছে, আর তুই তোর অকেজো পটলের জোর আমাকে দেখাতে চাইছস। ছি। থাম, সারাক্ষণ অশ্লীল কথাবার্তা বলিস কেন? তুই যে তুর্কিমের পিছনে ঘুরছিস, তোকে পাত্তা দেয় না মেয়েটা, সবই আমি জানি। আর তোর শালা মেশিনই ঠিক নেই, মেয়েটাও বুঝে গিয়েছে। তুর্কির মেয়েরা এক একটা অ্যাটেম বোম দোস্ত, দেখলেই পুরো মাথা ঘুরে দোস্ত। তোর শত্রুটাকে শেষ করে মেয়েটাকে উঠায় আনবো আমি, দেখিস। সরবের কথা দুজনেই হেসে ফেললো এবারে। ইস্তাম্বুল যাবি কবে? তোকে মারার পর। হো হো করে হেসে বলে সরব। বুঝলাম, শয়তানটা দিবা স্বপ্নেই দেখতে থাক। সাবধানে থাকিস দোস্ত, আমি চললাম। আমাকে আপডেট দিতে ভুলিস না। দিবা স্বপ্ন দেখতে দেখতে শালার ওই দোষ না হয়ে যায়। আরো একবার কোলাকুলি করে হারিয়ে গেল ভিড়ের মধ্যে অরণ্য। সরব ওর কাছের বন্ধু সেই ছোটবেলা থেকে। অরণ্যর ব্যাপারে সবই জানে সে, তাই তো নিজের জীবনে ঝুঁকি নিয়েও ওকে সাহায্য করতে পিছপা হয় না সরব। আদনানের প্রতিটি পদক্ষেপের আপডেট সরবই ওকে দেয়। এজন্যই যেদিন ট্রান কিডন্যাপ হয়েছিল সেই গোডাউনে পৌঁছতে পেরেছিল অরণ্য। সাব্বিরকেও ফাঁসাতে পেরেছিল ওর সহায়তায়। প্রশান্তিতে ছেয়ে আসে অরণ্যর বক্ষপট সরবের মতো বন্ধু পেয়ে।
ভোরের মৃদু মন্দ হিম হাওয়ায় কেঁপে উঠল প্রাণ। যদিও মোটা কম্পিউটারের আড়ালেই ছিল ওর শরীর, তারপরও ঠান্ডা ঘর্ষণ বাতাসটাও কামড় বসালো গায়ে। অদর গভীর ঘুমের মাঝে আশপাশটা হাতড়ালো। গোটা রাত উষ্ণ ছন্ন দীর্ঘতেই শরীরটা অস্তিত্ব না পেয়ে চোখ খুলল প্রাণ। দমকা হাওয়ায় ভোরের আলোর ছটায় কুচকে এলো চোখ জোড়ে। একটু নড়ে চড়ে পুনরায় কম্পিউটারের গায়ে চেনে নিতে নিতে অনুভব করলো গোটা শরীর জুড়ে তীব্র যন্ত্রণা। দাঁত দিয়ে ঠোঁট চেপে ব্যথা সংবরণের বৃথার চেষ্টা করো, বিশেষ লাভ হলো না। লাল নীল মিষ্টি ব্যথাটা ছড়িয়েছে তলপেটের অনেকটা নিচ পর্যন্ত। গত রাতটা ছিল ভালোবাসার রাত। নিজের সর্বস্ব আদানের জিম্মায় তুলে দিয়েছে প্রাণ। ইস, কি হয়ে গেল প্রাণের সঙ্গে? ভাবতেই শিশিরে অনুভূতি হয় প্রাণের। ফোলাফালা সেজে থাকা ইঁদুরটা কর্মকাণ্ড বিস্মিত হয়েছে প্রাণ বারংবার। কম্পিউটার আড়ালে থাকা নিজের শরীরটা দেখে আরও লজ্জায় মরি মরি করে উঠল প্রাণ। আদনানের ছাই রঙা টি শার্টটা আর কিচ্ছু নেই, শাড়িটার অবস্থা বেহাল। খোলার তাড়াহুড়োতে 3 খণ্ডে টুকরো করেছে ওটা আদনান। প্রাণ যতই বাধা দেওয়ার চেষ্টা করেছে ততই উদ্যমী হয়েছে সে। শাড়িটা লুচুপুচি খাচ্ছে বাদামি রঙা ওজন ফ্লোরে। শাড়ি নয় ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলো? শেমলেস ইঁদুর। আদনান এলো তখনই। বারান্দা থেকে টের পেয়েছে প্রাণের নড়াচড়া। ঝিরিঝিরি বৃষ্টি মিষ্টি সকালে বউটাকে আরো একবার কাছে পেতে ইচ্ছে করছে ওর। আদনানের উপস্থিতি আজ করতে পেরে কম্পিউটারের আড়ালে মুখ লুকালো প্রাণ, যেন গভীর ঘুমে তলিয়ে আছে ও। গুড মর্নিং প্রাণ পাখি। তবে ওপাশ থেকে প্রাণের কোনো সারা শব্দ পেল না আদনান। অথচ ও স্পষ্ট দেখেছে প্রাণকে নড়াচড়া করতে। একটানে কম্পিউটার সরাতে গেলেই চেপে ধরলো অন্য পাশ থেকে প্রাণ। আচ্ছা, তাহলে ওর বউটা লজ্জায় মুখ লুকিয়েছে। লজ্জা ভাঙতে এত কিছুর পরও যদি লজ্জাই পায়, তবে প্রসেসটা আরেকটু বোল্ড হওয়া প্রয়োজন। বাঁকা হাসলো আদনান। কম্পিউটার সমেত পাজা কোলে প্রাণকে উঠিয়ে নিল। ধরা পড়ে গিয়েছে বুঝে বিড়াল ছানার মতো উক্কি দিল ও। তুমি? আমি তো। সকাল হতে না হতেই শুরু আবার তোমার অসভ্যতা। নামা বলছি, আমায় ঘুমোবো আমি। তবে আদনানের মাঝে কোনো হেল্লো দেখা গেল না, বরং সদ্য কাছে পাওয়া বইয়ের ঘুমু ঘুমু কণ্ঠে আরও চড়া হলো কামনা বাসনা। চাদরের মতো কম্পিউটার করে জড়িয়ে প্রাণের চোখে চোখ রাখলো আদনান। গভীর দৃষ্টি যেন প্রাণের ভিতর অবধি পড়ে নিতে চাইছে। ততক্ষণে সূর্য উঠে গিয়েছে, দুটি ছড়াচ্ছে উপত্যকা জুড়ে। বারান্দায় এনে কার্নিশে বসিয়ে দিতে উপত্যকা জুড়ে পাখির মতো ভেসে বেড়ানো বেলুন ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও সূর্যের আনাগোনায় সৃষ্টি হওয়া মনোরম দৃশ্যের সাক্ষী হলো প্রাণ। এত সুন্দর। ইয়েস, ভীষণ সুন্দর। ততক্ষণে আদনানের মুখ ডুবিয়েছে প্রিয়সীর উন্মুক্ত গেবায়। অবাধ্য হাতের বিচরণ ঘটায় গটি দেশে নগ্ন বাঁকে। আমি পরিবেশের কথা বলেছি। আমিও। নেশালো হাসকি স্বরে বলে আদনান। এরপরে অধরে আগ্রাসনটা গড়ালো প্রেয়সীর পেলব অধর অবধি পুনরায়। প্রাণ বাধা দেওয়ার চেষ্টা করে না আর, বরং আদনানের স্পর্শ যতটা গভীর হয় প্রাণের মেলিসতার হাহাকার ততই বাড়তে থাকে গভীরতম স্পর্শের নিমিত্তে। প্রাণকে আরও একবার খুলে তুলে ফিরে যায় বেদজমে। আর আগের মতোই প্রাণের অধরে নিজের অধর রেখে ফিসফিস করে বলে, Can I have you one more time, প্রাণ পাখি? I promise I'll be soft this time. প্রমিস? No. সফট রোমান্স আপনার মুনতাসিরের ডিকশনারিতে নেই প্রাণ পাখি। উপত্যকা ভেদ করে ভোরের সূর্যটা গা ঢাকা দিল মেঘের আড়লে। ধীরে ধীরে বাড়তে থাকা বৃষ্টির গতির সঙ্গে তাল মিলে স্পষ্ট হয় মেয়েলি টিনটিনে মিষ্টি শীতকার। নগ্ন আদিম খেলায় মগ্ন একজোড়া কপত কপতে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে। দীর্ঘ সময় হাসপাতালে ডিউটি করার পর অপরূপার মাথা ননস্টপ বেজে চলেছে গাঞ্জা। থামাথামের কোনো লক্ষণই নেই। ক্লান্ত দেহটা কোনো রকমে বাড়ি এনে সোফা চিৎপাটকে শুয়ে পড়ল। পরে হলুদ কুর্তিটার ভাঁজ নষ্ট হয়ে গেছে কখনো নিজেও জানে না। উস্কো খুস্কো চুলে যেন শতাব্দী ব্যাপী চিরুনি ছোঁয়া পায়নি। হা, জীবন নামে বেদনা, কি দরকার এসব ডিউটি ফিউটি করার। ওকে বানানো পাঁজরের হাড্ডিওয়ালা কই চুলে আছে। একবার বিয়ে হোক, অপরূপা জীবন ওইসব চাকরি বাকরির নাম মুখেও আনবে না। বরের টাকায় বসে বসে খাবে, ফুর্তি করবে, রান্না বান্না করে সে অফিস থেকে এলে সেজে গুজে সারপ্রাইজ দেবে। আহা, শান্তির জীবন। কবে অপরূপা হবে এরকম একটা শান্তিপূর্ণ জীবন?
সোফায় গা এলিয়ে বসে মিটমিটি করে হাসছিল অপরূপা। তখনই এলেন ওর মা সুমনা বেগম। মেয়ের ক্লান্ত পরিশ্রান্ত মুখশ্রী উপরওয়ালার অশেষ রহমত, ওনার সচ্ছল বরং সমাজে উঁচু শ্রেণীর পরিবার হিসেবে পরিচিত। অথচ মেয়েটা দিন রাত পরিশ্রম করে। ঠান্ডা পানিতে লেবুর 2 চামচ রস মিশিয়ে 2টো পুদিনা পাতা আর সামান্য লবণ দিয়ে বানিয়ে নিলেন মিন্ট লেমনেজ। মায়ের সাড়া পেয়ে সোজা হয়ে বসলো অপরূপা। কখন এলি? এই তো কিছুক্ষণ। মায়ের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক ঝোঁকে গ্লাসটা খালি করে মিষ্টি হাসলো অপরূপা। আর হাসলো বলেই সৃষ্টি হলো এক মোহনীয় গর্তের। ছোট ছড়িয়ে হাসলো শর্ট করে, গালের মধ্যে ঢুকে পড়ে কিছুটা গালের কিছু মাংস। সুমনা মেয়েচার মিষ্টি হাসিতে তাল মিল নিজেও হাসলেন। তুই হাসিস না কেন বলতো অপরূপা? কতদিন পর তোর টোল পড়া হাসিটা দেখলাম। মায়ের কথায় আবারও সুন্দর করে হাসলো ও। আমার এই হাসিটা শুধুমাত্র আমার কাছের মানুষের জন্য বরাদ্দ মা, যারা সত্যি আমাকে ভালোবাসে। শুধু তারাই দেখবে আমার গালের টোল, বুঝলে? আমার টোল দেখতে হলে টোল দিতে হবে। টাকা নিয়ে হাসি দেখাবি? ভালোবাসা মা, ভালোবাসার টোল, বুঝো না কেন? ধুর। একদম বাপের মতো হয়েছিস, নাটকবাজ। থ্যাংক ইউ। মেয়ের হাস্যজ্জ্বল চেহারা দেখেই মনে পড়ে সুমনা অপরূপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ওনারা খোঁজ খবরও নিয়েছেন। ছেলে ভালোই, সে নিজেও ডাক্তার। এখন অপরূপার সম্মতি পেলেই কথা এগোবেন। তাই তো আমতা আমতা করে সুমনা মেয়েকে জিজ্ঞেস করে ফেলেন। অপরূপা, তোর কোনো পছন্দ টছন্দ আছে রে মা? মেয়ের মাথায় হাত বুলান সুমনা। মায়ের কথার অর্থ উদ্ধার করতে বেশি সময় লাগে না অপরূপার। আমার কোনো পছন্দ নেই মা, তোমাদের পছন্দই আমার পছন্দ মা। আমি রুমে গেলাম, রাতের আগে ডাকবে না, ঘুমাবো। তাহলে আমাদের পছন্দ মতো ছেলে দেখি এবার, কি বলিস? তোর ফুপুকে ডিনারে ইনভাইট করেছি, সন্ধ্যাবেলা চলে আসবে। তুই বিশ্রাম নিয়ে তৈরি হয়ে থাকিস কিন্তু। আচ্ছা, ফুপু এলে ডেকে দিও, কিন্তু ফুপুর সঙ্গে ওই পিসা স্টাইলে ডাকবে না আমাকে। বেটাকে দেখলেই আমার রাগ হয়ে যায়। নিজের কামরার দিকে এগোনোর সময় কথাটা বলে গেল অপরূপা। মেয়ের পাগলাটে আচরণে হাসলেন সুমনা। কত আদর যত্ন করে বড় করা মেয়েটাকে একদিন বিদায় জানাতে হবে ভেবেই মোচড় দিয়ে উঠে সুমনার বুকের ভেতর। বিয়ের প্রায় 10 বছর পর জন্ম অপরূপার। কত ডাক্তার, কবিরাজ, পীর ফকিরের কাছে দৌড়েছেন, জায়নামাজে বসে কেঁদেছেন ঘন্টার পর ঘন্টা, শুধুমাত্র একটা সন্তান লাভের আশায়। যে বলেছে, যা বলেছে সেখানে দৌড়েছেন পানি পড়া, চাল পড়া, গাছের শিকড় বাকড়, আরও কত কিছু। অবশেষে প্রায় 10 বছর পর সুমনার কোল আলো করে এলো। শখ করে মেয়ের নাম রাখলেন অপরূপা। এখন দেখো কত বড় হয়ে গেল মেয়েটা। যখন যেন চোখের পলকে মেয়ের বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে ভাবতেই কেঁপে ওঠেন তিনি। শাড়ির আঁচল চোখ মুছে থাকেন তিনি। একটা সাদা মার্সিডিজ এসে থামলো নেভি শহরের বিশাল বহুল হোটেলের সামনে। গাড়ির কালো কাচের আড়লে থাকা সুদর্শন পুরুষকে অতিমাত্রায় চিন্তিত লাগছে, কারণ নিজের প্রাণ ভোমরাকে হোটেল রুমে রেখেই বেরিয়েছিল আদনান। বেশ কয়েক ঘন্টা পেরিয়েছে। রাশিয়া থেকে আগত কয়েক টন অস্ত্র পাঠাতে হবে শ্রীলঙ্কা এবং মায়ানমার। অপরাধ প্রবণ এইসব দেশের আন্ডারওয়ার্ল্ডের লোকজনের কাছে আদনান বেশ জনপ্রিয়। আধুনিক আগ্নেয়াস্ত্রের চোরা কারবারিতে তার মতন ধূর্ত আর কেউ নেই। সকলেই মানতে বাধ্য। তাছাড়া নানাবিধ আইনি জটিলতার জাল ছিঁড়ে এসব আগ্নেয়াস্ত্রর ব্যবস্থা করা লাগে। আগে 26 সামলাতো সব কিছু। আদনানের উপর এত প্রেশার আসতো না। ইদানিং ব্যস্ততা বেড়েছে আদনানের। মনে মনে অরণ্যকে বিশ্রী গালি দিল আদনান। শালা মঙ্গের নাতির জন্য রোমান্স করতে পারে না ঠিকঠাক। মিটিংয়ের জন্য প্রাণকে কোনোভাবেই নিয়ে যেতে পারতো না ও। প্রচণ্ড রকম ঠান্ডা পড়েছে বাইরে। এতটা ঠান্ডা অভ্যস্ত নয় প্রাণ। পুরো দিনে রুমের মধ্যে হিটার চলা সত্ত্বেও কম্পিউটারে মুড়িয়ে বাবু সেজে বসে থাকে। ঠান্ডার কারণে রোমান্সেও বাধা দেয়। তাছাড়া আপাতত নিজের বিজনেস সম্পর্কে প্রাণকে জানাতে চায় না সে। অবশ্য প্রাণ যে জানবে না কখনো এমন চিন্তাও করে না আদনান। একসঙ্গে থাকলে তো জানতেই পারবে। কিন্তু বিগত 2 ঘন্টা যাবৎ প্রাণের সঙ্গে ওর কথা হয়। নিশ্চয় মহারানী রেগে আছেন। হাতে ধরে রাখা গিফট বক্সটা আরও একবার দেখে নিল আদনান। পুরো দস্ত ওর গরম জামা কাপড়ের প্যাকেট হয়ে আছে ও সোয়েটার সহ নেভি ব্লু
ওয়েঞ্জ ব্রেকার, কালো চশমা, চেহারা ঢাকা আদানের। গিফটটা দেখে লজ্জায় লাল হয়ে যাওয়া প্রাণের মুখটা কল্পনা করে আরও একবার হাসলো। বহু বছর পর সুখ পাখিরা ধরা দিয়েছে ওর জীবনে, আর হারিয়ে যেতে দিবে না কোনোভাবে। রুমে পৌঁছে আদরের সোহাগে মরণের রাগ ভাঙিয়ে দিবে সে। নির্দিষ্ট রুমের কাছাকাছি এসে কেমন যেন গাছ ছমছমে অনুভূত হলো ওর। নিজের আশেপাশে শত্রুর আনাগোনা হলে ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত সজাগ হয় ওর শিকারী সত্তা। কিন্তু হোটেলের রুমে এসে এই অনুভূতির কারণ কি? কাপড় উঠে ওর বুক পাচরে। কয়েকবার নক করেও প্রাণের সারা শব্দ পেল না আদনান। তখনই মনে পড়ে বিগত দিনের ঘটনা। প্রাণের জন্য একটা স্পেশাল রিং অর্ডার করেছিল আদনান, পেয়ার শেপড ডায়মন্ড রিং, এবং পার্সেল নেওয়ার জন্য কিছু সময়ের জন্য বেরোতে হয়েছিল। ফিরে এসে পেয়েছিল তুমুল ঝটকা। রুমে ঢুকে উপলব্ধি করতে পারে অন্ধকার কামরায় বিছানায় কেউ একজন বসে আছে। অন্ধকার হলেও বাইরে থেকে আসা আলো স্পষ্ট নজরে এলো। প্রাণ আবেদনময় ভঙ্গিতে বসে আছে, কিছুটা পেছনে হেলে পায়ের উপর পা তুলে। ব্যাপারটা বুঝে কামরার অল্প আলোর নীল রঙা লাইটটাও জ্বেলে দিল ও। শারীর অবস্থা যাচ্ছে তাই, যদিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রাণ নিজেকে স্বাভাবিক রাখার, অথচ লজ্জায় বুঁদ হয়ে যাচ্ছে ও। কি ব্যাপার প্রাণ পাখি? ডিড ইউ মিস মি? অনেক বেশি, সবচেয়ে বেশি মিস করেছি তোমায়। আমার উৎসুক শোনা যায় আদনানের গলা, শাড়ির ফাঁক গলে বেরিয়ে আসা বাঁকানো কোমর, প্রায় উন্মুক্ত নারী দেহের গভীর খাজ, সবটা যেন দৃশ্যমান হয়। সেভাবেই এলো আদনানের কাছাকাছি। ওর দুপায়ের পাতায় ভর দিয়ে সামান্য উচ্চতায় আসার চেষ্টা বুঝে কোমরটা জড়িয়ে শুনে নিজের মুখোমুখি করলো আদনান। এরপর ফিসফিসে আদনানের কানে যা বললো তাতে রীতিমতো মাথা চক্কর দিয়ে উঠছে ওর। ব্যাপারটা যদি পুরুষত্বের হয়, আমি সব সময় তৈরি। জাস্ট কাম টু মি প্রাণ পাখি। প্রাণকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসলো আদনান। রিংয়ের বক্সটা থেকে বের করতে নীলচে আলোয় জলজল করে উঠলো আংচিটা। প্রাণের বাম হাতে অনামিকায় নিজের রামের রিংটা পরিয়ে হাতের কর্পুচে উষ্ণ একটু চুমু খেলো আদনান। I love you, Mrs. প্রাণ পাখি মুন্তাসির ড্যানিস। You are my wife, my life, my world. আমাদের ভালো থাকার দিন ফিরে এসছে প্রাণ। দুনিয়ার বুকে আমরা আর যেন কখনো আলাদা না হই। মরণ এলেও যেন প্রথমে আমার আসে প্রাণ। আমি তোমাকে মরতে দেখতে পারবো না। ভালো সময়ে মরার কথা বলতেনি মিস্টার ইদুর মুন্তাসির ডেনিস। আদনানের বুকে একটা কিল দিয়ে কথাটা বলল প্রাণ, কিন্তু ওর চোখও ছলছল করছে। মনে মনে স্বাগতিক করে প্রাণ। আমরা যেন একসঙ্গে মারা যাই আদনান, তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ইঁদুর বললে এতদিন জমের বাড়ি দেখতো প্রাণ, কিন্তু তোমার মুখ থেকে ইঁদুর শুনতেও মিষ্টি লাগে। বিরক্তির শ্বাস ফেলে কথাটা বলল আদনান। তার কারণ আমি মিষ্টি। Yes, and it's time to eat sweet. বড় আবার বাসির মুহূর্তে রঙিন হলো সময়টা। ফ্ল্যাশব্যাকের মতো ঘটনাটা নাড়া দিতে হেসে ফেললো আদনান। তবে বুকের কাপড়কে কোনোভাবে নজর আন্দাজ করতে পারছে না ও। আজও সেই নিস্তব্ধতা কায়েম হয়ে আছে গোটা কামরা জুড়ে। পাঞ্চ কাট দিয়ে রুমের লক খুলে অন্ধকারে তলিয়ে থাকতে দেখে আরও একবার নতুন সারপ্রাইজ পাবে ভাবতে বাকবাকুম করে উঠে আদনের ভেতরটা। নিকোষ কালো অন্ধকারে ওর কালো জুতোয় কিছু একটা বাঁধল। শিকারী ধূর্ত মনের অশরীর সংকেত। কামরার লাইট জ্বালাতে কলিজা খামছে উঠল আদনান। এলোমেলো কামরার অবস্থা ধস্তাধস্তির লক্ষণ স্পষ্টভাবে ফুটে আছে। কিছুটা এগিয়ে এসে বিছানার নিচে পড়ে থাকতে দেখলো আদনানের দেয়া রিংটা। রক্তে মাখামাখি অবস্থা। অস্ফুট স্বরে ডাকলো আদনান। প্রাণ কাঁচা পদক্ষেপে এদিক ওদিক খোঁচাখুচি করেও পেল একটা ছিরকোট, ইংরেজি অক্ষরে গোটা গোটা করে লেখা। An eye for an eye, চিফ ডেনিস। তখনই বেজে উঠে আদনানের সেলফোন। কয়েকবার বেজে খেঁচে গেলেও কি মনে করে কলটা রিসিভ করলো আদনান। ওপাশ থেকে ভেসে এলো আসিফের উত্তেজিত গলা। চিফ, সাব্বির স্যার ইজ মিসিং ফ্রম হসপিটাল। কলটা কেটে বিছানায় বসলো আদনান। চোখ দুটো ধারণ করেছে লাল বর্ণ। টলটলে পানির লাল চোখে ফুটে ওঠা ভয়ঙ্কর হিংস্রতা দেখলে যেন সাধারণ মানুষের কলিজা কেঁপে উঠবে। রক্ত মাখা রিংটা বুকের কাছে চেপে ধরেই রাখে ও। আদনান মুন্তাসির ড্যানিস হারতে শেখেনি, সে হারবে নরম জয়ের ড্যানিস। হাঁটুতে মুখ গুজে বসা এক তরুণী ফোপানোর আওয়াজ ভেসে আসছে থেমে থেমে। লম্বা চুল এলোমেলো হয়ে অমসৃণ নোংরা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তরুণীর ঠিক সম্মুখে বসে আছে এক যুবকের নিথর দেহ। রক্তাক্ত শরীরকে করা হয়েছে কয়েক টুকরো। বিশেষ করে যুবকের হাত দুটো ধারালো খঞ্জর দিয়ে এক প্রকার থেতলে দেওয়া হয়েছে। আঙুলগুলোকে রক্ষা পায়নি একই অবস্থা।
ক্ষত স্থানে হতে ফিনকি দিয়ে রক্তেও ধারা গড়িয়ে পড়ছে। আলপনার ন্যায় একে বেঁকে তরুণীর পায়ের কাছেও চলে যায় সেই ধারা। তবে তরুণী নির্বিকার, হাতের মুঠোয় শক্তপোক্তভাবে ধরা ধারালো খঞ্জরের, যেটা সে কিছুক্ষণ পূর্বে চালিয়েছে যুবকের বুকে, হাতে, গোটা দেহে। পরিতাপ বা অনুশোচনার লেশ মাত্র নেই তার মাঝে, বরং ঝটপট উঠে দাঁড়ালো সে। আলো আধারি খেলা করা কামরার এক কোণ থেকে নিয়ে এলো সাদা গ্যালন। বোঝাই যাচ্ছে এটা একটা তরলের তাপ পূর্ণ। অস্ফুটে বিড়বিড়িয়ে গ্যালনের মুখ খুলে ঢেলে দিল দেহটার উপর। রক্তের ভোটকা গন্ধ, পেটে নাড়িভুড়ি গলে বেরিয়ে আসা চর্বি এবং অপ্রীতিকর গন্ধে জ্ঞান হারিয়ে মৃতদেহের পাশে লুটিয়ে পড়ে সে। গ্রীষ্মের ফুলের মনোরম সাজে সজ্জিত গোটা প্রকৃতি। গা ছুঁয়ে বয়ে চলা হাওয়ার তালে তালে গাছের পাতা কাঁপছে তিরতির করে। উত্তপ্ত সূর্য, পাখির করতানে মুখের চারিপাশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে তীব্র গতিতে ছুটে চলছে একটা কালো রঙের মার্সিডিজ বেঞ্চ। দুই পাশের ডিভাইডারের ফুঁচে থাকা বেগুনি জারুল বা হলদেটে সোনালুর মোহনীয় সৌন্দর্য কোনোটাই গাড়ির ড্রাইভিং সিটে বসা যুবকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম নয়। সে এক ধ্যানে চেয়ে আছে পিছালা রাস্তায়, যেখানে উত্তপ্ত দুপুরে মরিচিকা সৃষ্টি হয়েছে। সামান্য হাসল সে। গোটা জীবনে মরিচিকা মনে হয় তার কাছে। বুক পাঁজরে অনুভূতি হয় তীব্র জ্বলনি। স্টিয়ারিং ধরে রাখা বাম হাতের অনামিকায় জলজল করছে প্লাটিনামের জেন্স রিং। গাড়ির মধ্যে চলা হিম শীতল বাতাস উপেক্ষা করে ঘামে জবজবে হয়ে যুবকের শরীর যেন অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ। চড়া কপাল, চোখ জোড়া ঢাকা কালো রোদ চশমা, শক্ত চোয়াল, বেশ কিছুদিন ট্রিমারে ছোঁয়া বঞ্চিত খোঁচা খোঁচা দাড়ির আভাস। তামাটে গাছ বর্ণের যুবকের কপালে শীত দ্বারা দপদপ করছে। অন্তরালে তিকি তিকি জ্বলতে থাকা আগুনের উত্তাপে মুখবিরোর রক্তিম ক্রমাগত চাপ বাড়তে থাকে এক্সিলারেটরে, সেই সঙ্গে পালা দিয়ে বাড়তে থাকে গাড়ির গতি। উত্তপ্ত দুপুরের উষ্ণ বাতাস খেজে ছুটে চলা গাড়ির থেকে হয়তো কেউ অনুমানও করতে পারবে না কারো মৃত্যুর ফরমান নিয়ে হাজির হতে প্রস্তুত সে। আমি ফিরে এসেছি তরুলতা, তোর দুর্য ভাই ফিরে এসেছে। তোর সঙ্গে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নিতে তোমার দুর্য রায়হান চৌধুরী উপস্থিত। কেউ ছাড় পাবে না। সবার ঘড়ির কাঁটায় উল্টো গোনা শুরু। ঠিক ঠিক ঠিক। চাকার তীব্র ঘর্ষণে কালো মার্সিডিজটা এসে থামে ঢাকার অভিজাত হসপিটালের সম্মুখে। পার্কিং এরিয়ায় গাড়িটা রাখার প্রয়োজন ও অনুভব করল না তুর্য। কালো জুতোর গট গট আওয়াজ তুলে বেরিয়ে এলো গাড়ি থেকে। হাতের রিভলভার রঙের ক্রোনোগ্রাফ গাড়িটা জানান দেয় সময় অনুযায়ী হাসপাতালের ভিজিটিং আওয়ার আরও অনেক পূর্বেই। সময় শেষ হলেও তুর্য ছুটল তার গন্তব্যে। ওর তরুলতার যে ওকে ভীষণ প্রয়োজন। রুম নাম্বার 505, মেন্টাল ডিসঅর্ডার। বহুল আকাঙ্ক্ষিত মানুষটার দর্শন সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত স্থানে পাওয়া চলমলে হয় তুর্যের সমস্ত সত্তা। নাম্বার প্লেটের সঙ্গে রোগের কারণও লেখার কাঠের বোচ্চা দেখে নিজের অভ্যন্তরে কেউ বুঝি ধারালো ছুরিকাঘাতে ছিন্ন ভিন্ন করছে সমস্তটা। কি একটা অবস্থা করেছে ওর কলিজাটারে। কেবিনের কাজের দরজাটার ও পাশে থাকা মেয়েটাকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসে ও নিয়তির এ কেমন নির্মম খেলা। তরু কাপা স্বরে ডাকে তুর্য, যদিও কাজ ভেদ করে সেই হৃদয়গ্রাহী স্বর পৌঁছায় না তার তরুলতা অবধি। চুড়ো করে বাঁধা খোপা খুলে বেরিয়ে এসেছে চুল। কতদিন ধরে চিরুনি ছোঁয়া পায়নি সেগুলো, অথচ নিজের লম্বা চুলগুলো ভীষণ যত্ন করতো তরু। কত হাসি করেছে তুর্য ওর হেয়ার প্যাক নিয়ে বসে থাকতে দেখে। আর এখন হাসপাতালের সাদা পোশাকে দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ, কটুরাগত চোখ, শুষ্ক ছোঁচ, পেল মসৃণ গালে অসংখ্য খামচির দাগ। দু হাতের বাহুতে রয়েছে অসংখ্য খামচি, কামড়ের দাগ। হু হু করে উঠে তুর্যের ভেতর চা প্রাণ চঞ্চল মেয়েটার কি হাল হলো। ওকে কি হাল করে ছেড়েছে শকুনের দল। কুনি অবধি ভাঁজ করে রাখা সাদা শার্টের হাতায় চোখ মুছে এগুলো শার্ট ডক্টরের কেবিনে ফিরে যাওয়ার আগে আরেকবার হাত রাখলো ঘোলাটে কাছে, যেন দূর হতে ছুঁয়ে দিতে চায় সে। কেবিনে একটা
স্টিলের বেড ছাড়া আর কিছু নেই। বালিশবিহীন সেই শক্ত বিছানায় গুটিচুটি মেরে শুয়ে আছে তুর্যর আজীবন লালন করা ভালোবাসা। ওর অবর্তমানে হিংস্র হায়নার শিকার হয়েছিল সে। তুই সুস্থ হবি তরু, আমার জন্য তোকে সুস্থ হতে হবে। আর যারা তোর এই পরিণতির জন্য দায়ী, প্রত্যেকের জন্য কবর আমি তুর্য নিজ হাতে করব। তবে দাফনটা তুই নিজে করবি তরু। ওরা জানে না কার জানে চক্রতেই হাত বাড়িয়েছে। দীর্ঘ সময় ধরে এক পলকে তাকিয়ে থাকে তুর্য। মেয়েটা যদি উঠে আবারও ওর সঙ্গে পুরোদমে ঝগড়া করতো। তরু, তুই উঠবি না? দেখ তোর প্রিয় চকলেট এনেছি। নাকি ফুচকা খাবে? ওই যে পকাওয়ালা টক দেয়া ফুচকা। চল আমি নিয়ে যাই তোকে। তবে ওপাশ থেকে এলো না কোনো প্রত্যুত্তর। অসার দেহটা পড়ে রইল তরুলতার নামের অষ্টাদশী তরুণী। কতক্ষণ যাবৎ কেবিনের সামনে দাঁড়িয়ে রইল তুর্য, ও নিজেও জানে না। ধীর পদক্ষেপে কেবিনের সামনে থেকে তুর্যর ছায়াটা অদৃশ্য হতেই উঠে বসলো তরু। পায়ে পায়ে এগিয়ে এসে ঠিক সেইখানটায় তুর্য হাত রেখে দাঁড়িয়েছিল, সেখানে হাত ছোঁয়ালো ও।